নমস্কার। আজকের গল্প শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা থেকে তাদের দ্বিতীয় অভিযান। এরপর একদিন বিকালবেলা মিত্তিরদের বাগানে খেলা করছে পাণ্ডব গোয়েন্দারা। এমন সময় হঠাৎ গুলঞ্চ গাছের ডাল থেকে কে যেন বলে উঠল, চোর চোর। সেই শুনেই না চেঁচিয়ে উঠল পঞ্চু, ভৌ ভৌ। বাবলু বলল, কি ব্যাপার বলতো? বাচ্চু বিচ্ছু বলল, আরে কি চমৎকার একটা কাকাতুয়া পাখি রে বাবলুদা, শিগগিরই ধর ওর পাখিটাকে। বাবলু অবাক হয়ে বলল, এই বনে কাকাতুয়ার বাসা আছে নাকি? জানতুম না তো। ভিলু বলল, অসম্ভব, কাকাতুয়া পাখি এখন তো বিরল হয়ে গেছে, যাও পাওয়া যায় তার দাম বাজারে অনেক। বাবলু বলল, এ নিশ্চয়ই কারোর পোষা পাখি। ভম্বল বলল, যাই হোক, ধরতে তো হবেই পাখিটাকে। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে, ভৌ 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 ভৌ। ভম্বল বলল, তুই পঞ্চুকে ধরে থাক বাবলু, আমি পাখিটাকে কায়দা করি, না হলে ওর চেঁচানিতে উড়ে যাবে পাখিটা। বলতে বলতেই পাখিটা উড়ে গেল। বেশি দূরে অবশ্য যেতে পারলো না, খানিকটা গিয়ে একটা ঝোপের ওপর ছোট্ট একটি ডালে বসে পড়ল। ভম্বল বলল, তোরা যেন আসবি না কেউ, আমি পিছু নিচ্ছি পাখিটার, ওটাকে ধরতে না পারলে আমার মনে শান্তি আসবে না। এই বলে পাখিটাকে ধরার জন্য ঝোপের দিকে ছুটলো ভম্বল। পাখিটা আবার উড়ে পড়ল, উড়ে আর একটু দূরে গিয়ে বসলো। একটা ছোট্ট টগর ফুলের গাছ ছিল তার ডালে। ভম্বল সেখানে যেই গেল, পাখিটা সেখান থেকেও উড়ে গেল। এইভাবে পাখিটার পিছু নিতে নিতে ভম্বল একেবারে বাগানের শেষ প্রান্তে গিয়ে পৌঁছল। সেইখানে একটা মস্ত কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছের ঘন ডালপালার আড়ালে গিয়ে লুকোলো পাখিটা। ভম্বল তখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল, তবুও সে পাখিটার লোভে একটু একটু করে ডাল বেয়ে সেই গাছের মগ ডালে উঠতে লাগলো। ওই তো দেখা যাচ্ছে পাখিটাকে, কেমন নিশ্চিন্তে বসে আছে বাসা ধরে। ধূর্ত বেড়ালের মতন চুপিসারে ভম্বল পকেট থেকে রুমালটা বার করে যেই না ধরতে যাবে, দুষ্টু পাখিটা অমনি ক্যাঁ ক্যাঁ করে পুরো বাগান পেরিয়ে একেবারে প্লাস্টিক ফ্যাক্টরির দোতলায় বারান্দায় গিয়ে বসলো। আর সেই দিকে যেই না তাকানো, অমনি চক্ষু স্থির হয়ে গেল ভম্বলে। দেখলো এক বিজাতীয় চেহারালো লাল মুখ বারান্দার থামের আড়াল থেকে এক দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে। সে দেখা এমনই দেখা যে ভম্বলের বুকে একদম ভিতরের জায়গাটা পর্যন্ত কেঁপে উঠল। এমন মুখাবয়ব অমানসিক, ভৌতিক ছাড়া আর কিছুই না। যেই না একথা মনে হওয়া, অমনি সুরসুর করে গাছ থেকে নেমে একেবারে তীরের বেগে ছুটে চলল ভম্বল সেই পোড়া বাড়িটার দিকে, যেখানে আর সকলে ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরদিন সকালবেলা প্রত্যেকটি খবরের কাগজে এক চাঞ্চল্যকর খবর ছাপা হল। প্লাস্টিক ফ্যাক্টরির মালিকের স্ত্রীকে কে বা কারা যেন নৃশংসভাবে হত্যা করেছে এবং তার সমস্ত গয়না চুরি করে নিয়ে গেছে। সেই সঙ্গে নিয়ে গেছে একটা পোষা কাকাতুয়া পাখি। পাখিটা অবিকল মানুষের মতন কথা বলতে পারে। পুলিশ এই খুনের বিষয়টা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে, কেননা আততায়ীর পায়ের ছাপ ঘরের ভিতরে পাওয়া গেল, ঘরের বাইরে, উঠানে, মাঠে, সিঁড়িতে কোনোখানেই তার এতটুকু পদচিহ্ন নেই। খবরটা পড়েই লাফিয়ে উঠল ভম্বল। যাকে দেখে সে ভূত ভেবে ভয় পেয়েছিল, আসলে সেই লোকটাই যে খুনি তাতে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না তার। ভাগ্যিস পাখিটা উড়ে এসে চোর চোর বলে ডেকেছিল, তাই তো পাখিটা ধরতে গিয়ে আসল ভুলকে দেখে ফেলেছে সে। দৃশ্যটা মনে পড়তেই শিউরে উঠল ভম্বল। উহ, কি সাংঘাতিক মুখ! ভম্বল আর একটুও দেরি না করে বাচ্চু বিচ্ছু আর বিলুকে নিয়ে বাবলুদের বাড়িতে গেল। তারপর সবাই জড়ো হলো বাবলুদের ছাদে। কালকের ঘটনাটা কালই ওদের বলেছিল ভম্বল, শুনে সবাই হেসেছিল, কিন্তু আজকের কাগজের খবরটা পড়ার পর কেউ আর হাসতে সাহস করল না। ভম্বল বলল, এই কেসটা কি আমাদের হাতে নেওয়া যেতে পারে? বাবলু বলল, নিশ্চয়ই, খুনিকে যখন দেখেছিস তুই, তখন তাকে চিনে ফেলতে খুব একটা দেরি হবে না আমাদের, ওকে আমরাই ধরব। বিলু বলল, দরকার হলে এ ব্যাপারে আমরা পুলিশের সাহায্য নেব।
পুলিশ তো চিনেই গেছে আমাদের। বাবলু বলল, ঠিক, কালকের ঘটনার কথা এখনই আমরা গিয়ে পুলিশের কাছে বলি চ, তাতে করে খুনিকে ধরতে ওদের একটু সুবিধা হবে। সবাই তখন দল বেঁধে থানায় চলল খুনির বর্ণনা দিতে। পঞ্চু অবশ্য ওদের সঙ্গে যেতে বাদ পড়ল না। থানায় গিয়ে ভম্বল সব কথা খুলে বলতেই ওসি অবাক হয়ে বললেন, আশ্চর্য ব্যাপার। তারপর বললেন, ঠিক কিরকম সময় দেখেছো বলতো? আর লোকটার মুখ কিরকম যেন আমাদের সাধারণ লোকের মুখের মতন নয়। ওসি গম্ভীর মুখে সব কথা শুনে যা যা নোট করা সব নোট করে নিলেন। তারপর বললেন, আমরা এ ব্যাপারে জোর তদন্ত চালাচ্ছি, যদি প্রয়োজন হয় তোমাদের ডাকবো। তোমরা এখন থেকে চেষ্টা করবে সেই মুখ আর কখনো দেখতে পাও কিনা। যেই পাবে অমনি জানাবে আমাকে। যদি দূরে কোথাও দেখতে পাও তাহলেও তাড়াতাড়ি ফোন করে সেই জায়গাটার নাম বলে জানাবে। সঙ্গে সঙ্গে ধরবো বেটাকে, আর সেই সঙ্গে খবরের কাগজে তোমাদের নাম ছাপিয়ে দেবে। পাণ্ডব গোয়েন্দাদের নামটা দেখবে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। থানা থেকে বেরিয়ে এক জায়গায় হঠাৎ একটা ডুগডুগি বাজনা শুনে থমকে দাঁড়ালো, আর অনেকেই দাঁড়িয়ে আছে সেখানে। তারাও দাঁড়ালো। বাঁশ আর দড়ি দিয়ে একটা অংশকে ঘিরে ফেলা হয়েছে। একজন ইরানি যাযাবর ও এক জিপসি মেয়ে। মেয়েটি ঘাগড়া উড়িয়ে এক অদ্ভুত কায়দায় অপূর্বভাবে নেচে চলেছে, আর ইরানিটা সেই নাচের তালে তালে ঢোল বাজিয়ে কসরত দেখাচ্ছে। পাশে একটা ছোট্ট তাঁবু। সেই তাঁবুর আশেপাশে কতগুলো মুরগি ঘোরাঘুরি করছিল। বেশ নদর চেহারা মুরগিগুলো। একটা ছাগল এবং একটা কুকুরও বাঁধা ছিল সেখানে। পঞ্চু হঠাৎ সেই মুরগিগুলোর দিকে ভৌ ভৌ করে তেড়ে গেল। যেই না যাওয়া, ইরানিদের কুকুরটাও অমনি দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠে তার প্রতিবাদ করে উঠল। নেহাত বাঁধা ছিল বলে রক্ষে, না হলে যা তেজি কুকুর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো বোধ। ইরানিটা ঢোল থামিয়ে একটা লাঠি হাতে তেড়ে এলো পঞ্চুর দিকে। যেই না আসা, অমনি খুব কাছ থেকে লোকটার মুখ দেখেই চমকে উঠলো ভম্বল। তারপর চুপি চুপি বাবলুর কানের কাছে মুখ এনে বলল, বাবলু, এই মুখই কাল আমি দেখেছি, এই সেই লোক। তারাকে পঞ্চু তখন পালিয়ে এসেছে, আর ভম্বল বাবলুর পেছনে এমন ভাবে এসে দাঁড়িয়েছে যে ইরানিটা যেন ওকে দেখে না ফেলে। পঞ্চুকে তাড়িয়ে লোকটা আবার ঢোল পিটতে লাগলো। আবার শুরু হলো জিপসির নাচ। পাণ্ডব গোয়েন্দারা চলে এলো সেখান থেকে। খানিকটা তফাতে এসে বাবলু বলল, তুই ঠিক বলছিস ভম্বল, এই সেই লোক। আমার এতটা ভুল হবে না বাবলু, এই সেই লোক। শুধু লোকটা এতক্ষণ পিছন ফিরে ঢোল বাজাচ্ছিল বলে ওর মুখটা আমি দেখিনি ভালো করে। বিলু বলল, এই লোকটাই তাহলে খুনি বলতে চাস? ভম্বল বলল, খুনি কিনা তা বলতে পারি না, তবে কাল প্লাস্টিক ফ্যাক্টরি বারান্দায় এই মুখই আমি দেখেছি। এ মুখ আমি জীবনে ভুলব না। বাবলু বলল, তা যদি হয় তবে এই লোকটাই হত্যাকারী। বাচ্চু বিচ্ছু বলল, তাহলে কি একবার থানায় গিয়ে জানিয়ে আসবো? বাবলু বলল, না, এখনই তার প্রয়োজন নেই। যেমন করেই হোক চোরাই মাল আমাদের উদ্ধার করতে হবে। আজ বিকালে আবার আসবো আমরা এইখানে, এবং দুপুরবেলা একবার আমরা স্পটে যাব। ভম্বল বলল, বেশ, তাই হবে। দুপুরবেলা প্লাস্টিক ফ্যাক্টরির মেন গেটে এসে ওরা দেখলো গেট বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ আসতো। কালকের ওই ব্যাপারের পর আজ কখনো খোলা থাকতে পারে না। সে যাই হোক, এখন মুশকিল হলো ভেতরে ঢোকা যায় কি করে। বাবলু বলল, এর ভেতরে ঢোকার একটি মাত্র উপায় আছে। বিলু বলল, কি উপায়? মিত্তিরদের বাগানের পেছন দিক দিয়ে ভিতরে ঢোকা। কমল বলল, কিন্তু সেখানে তো কোনো ফাঁক নেই। একটু বুদ্ধি খরচা করলেই ভিতরে ঢোকা যায়। বাচ্চু বলল, কি করে? যে গাছে ভম্বল উঠেছিল সেই গাছের ডালে একটা বেশ শক্ত মোটা লম্বা দড়ি বেঁধে সেই দড়ি বেয়ে নিচে নামা যায়। দি আইডিয়া, ভম্বল বলল। ঠিক আছে, যা তোরা, তারপর আমি যাচ্ছি। আমি এখনই নিয়ে আসছি আমাদের কুয়োয় জল তোলার লম্বা লাইলনের দড়িটা। এই বলে ভম্বল চলে গেল। বিলুরা সবাই তখন বাগানের শেষ প্রান্তে সেই গাছের ওপর উঠেছে। এখান থেকে ফ্যাক্টরির বারান্দাটা খুব ভালোভাবে দেখা যায়। জায়গাটাও অনেকখানি, চারিদিকে ঘেরা। নিচে ফ্যাক্টরি, ওপরে মালিক থাকেন।
কাজেই মেশিনের ঘর ঘর শব্দে ওপরে চিৎকারও কানে যাওয়ার নয়। কিন্তু কি সাহস বেটা, অমন ভর সন্ধ্যেবেলা দিব্যি এসে খুন করে গেল। একটু পরেই ভম্বল এসে পড়লো দড়ি নিয়ে। দড়ি ধরে পাঁচিল টপকে সবার আগে বাবলু নামলো ভিতরে। তারপর পঞ্চুকে বেঁধে নামানো হলো। পঞ্চুর পরে বাচ্চু বিচ্ছু, সব শেষে বিলু আর ভম্বল। সবাই নেমে পড়ার পর প্রথমে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কোথাও খনিকার সুকৌশলী খুনের কোন রকম চিহ্ন রেখে গেছে কিনা। কিন্তু না, কোনো চিহ্নই কোথাও নেই। কি অদ্ভুত ও রহস্যময় হত্যাকাণ্ড। একটা মানুষ খুন হলো, আততায়ীর পদচিহ্ন পাওয়া গেল, অথচ সেটা ঘরের ভিতরে, ঘরের বাইরে কোথাও নয়। আততায়ী কি ম্যাজিক জানে? এমন সময় হঠাৎ পঞ্চু ভৌ করে একটা ঝোপের দিকে ছুটে গেল। পঞ্চুকে ছুটতে দেখে পঞ্চুর পিছু পিছু সর্বপ্রথম ছুটে গেল বিলু। বিলু গিয়ে দেখলো এক জায়গায় পঞ্চু এক মনে কি যেন শুনছে। তাই দেখে সে উৎসাহিত হয়ে বলল, এই দেখ বাবলু, এখানে কিসের যেন দাগ। বাবলু অনেকক্ষণ ধরে গবেষকের মতন দাগগুলোর আশপাশ লক্ষ্য করে রায় দিল, এটা আততায়ীর কোনো চিহ্ন নয়। ভম্বল বলল, কি করে বুঝলি? এখানে পুলিশ এসেছিল, চারিদিকে বুটের ছাপ আছে, এ দাগ পুলিশের লাঠি ঠোকা। চলে আয়, একবার বারান্দার উপরে উঠতে হবে আমাদের। বিচ্ছু বলল, কি করে উঠবে? চারিদিকে তো তালা দেওয়া আছে। পাইপ বেয়ে ওপরে উঠবো, তোরা একটু গেটের দিকে নজর রাখবি যাতে কেউ এসে না পড়ে। বিলু বলল, এসে পড়ার ভয় নেই, কেননা মর্গ থেকে লাশ নিয়ে দাহ করে আসবে তো, কাজেই দেরি হবে। বাবলু নিশ্চিন্ত মনে পাইপ বেয়ে ওপরে উঠল। উঠেই দেখতে পেল বারান্দায় পুলিশের পায়ের ছাপ এবং এক কোণে অন্য একটি পায়ের ছাপ রয়েছে। ঘর বন্ধ। আস্তে আস্তে ছাদের সিঁড়ির কাছে গেল। তারপর দরজার খিল খুলে ছাদে উঠে চারিদিক দেখতে লাগলো খুনি ছাদ দিয়ে নেমেছে বা পালিয়েছে কিনা। কিন্তু না, এখানে আততায়ীর কোনো চিহ্নই সে দেখতে পেল না। হঠাৎ চিলেকোঠার সিঁড়িতে একজোড়া পায়ের ছাপ সে লক্ষ্য করল। বেশ বড় বড় জুতোহীন পায়ের ছাপ। কেউ যেন এই সিঁড়িতে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে। বাবলু একটা ঝাঁটাকাঠি কুড়িয়ে সেই ছাপটার মাপ নিয়ে তাড়াতাড়ি বারান্দায় এসে অপর ছাপটার মাপ মিলিয়ে দেখল। হুবহু একই ছাপ, একই মাপ। কাঠিটা নিয়ে আবার পাইপ বেয়ে ধীরে ধীরে নেমে এলো সে। তারপর বলল, আমাদের প্রাথমিক তদন্ত শেষ, এবার চল সহস্থানে প্রস্থান করি। এই বলে ওরা সেই ঝুলনো দড়ির কাছে গেল। কিন্তু একই দড়ি কোথায়? ওরা ওপর দিকে তাকিয়ে দেখলো গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধা দড়িটা কে যেন খুলে নিয়ে গেছে। কে নিল? কে কে সে? বিলু বলল, আশ্চর্য ব্যাপার তো। বাবলু বলল, কিছুই আশ্চর্য নয়, যে খুন করেছে সে নিজেই এসে খুলে নিয়ে গেছে ওটা। ভম্বল বলল, এ অসম্ভব। এটাই সম্ভব। খুনিরা চিরকাল এই ভুলটাই করে থাকে। খুনের পর ঘটনাস্থলের আশেপাশে ঘুরে বেড়ায় তারা, কেবল দেখে তার কোনো চিহ্ন কোথাও পড়ে আছে কিনা, অথবা তাকে কেউ সন্দেহ করছে কিনা। বিলু বলল, তাহলে উপায়? এখন আমরা বেরোবো কি করে? বাবলু বলল, কোনো উপায় নেই। যতক্ষণ না ওরা ফিরে আসছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। বিলু বলল, আশ্চর্য ব্যাপার, এরা সবাই না হয় লাশ নিয়ে ব্যস্ত, কিন্তু দারোয়ান বেটা, সে বেটা কোথায় গেল? ভম্বল বলল, দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। বলতে বলতেই দেখা গেল গেটটা খুলে যাচ্ছে। ওরা তাড়াতাড়ি লুকিয়ে পড়লো ঝোপটার আড়ালে। গেট খুলে কয়েকজন লোক ভিতরে ঢুকল। তাদের একজন হলো এই ফ্যাক্টরি এবং বাড়ির মালিক, বাকিরা তার বন্ধু বান্ধব। ওরা সবাই ভিতরে এলেন। গেটটা ভিজিয়ে দিয়ে বাড়ির তালা খুলে ঘরের ভিতরে ঢুকল। এই অবসরে ওরা সকলে বেরিয়ে এলো গেট। বাবলুরা বাইরে বেরিয়ে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। দুপুর গড়িয়ে বিকেল তখন। বাবলু বলল, এখন একবার ময়দানের দিকে আমাদের যাওয়া উচিত। কম্বল বলল, আমি একটু তফাতে থাকবো, কেমন? না হলে বেটা আমাকে চিমে ফেলতে পারে। বাবলু বলল, সেটার আর প্রয়োজন নেই, তার কারণ গাছ থেকে দড়ি যখন খুলেছে তখন আমাদেরকে সে নিশ্চয়ই লক্ষ্য করেছে। বিলু বলল, তারই বা কি মানে আছে? হয়তো সে আমাদের দেখেনি, শুধু দড়িটাই ঝুলতে রেখেছে, তাই খুলে নিয়ে সে পালিয়েছে। বাবলু বলল,
যা হোক একটা কিছু হয়েছে, তবে আমরা সবাই একসঙ্গেই থাকবো, এই বলে কথা বলতে বলতে ওরা ময়দানের দিকে গেল। কিন্তু কোথায় কি, কোথায় সেই ইরানি, আর কোথায় বা সেই জিপসি মেয়ে? ছাগল, বাঁদর, কুকুর, কাবু সবই উধাও। তাই দেখে হতবাক হয়ে গেল ওরা। ভ্রমণ বলল, উফ, সকালে যদি একবার থানায় গিয়ে খবরটা দিতাম। কি ভুল না করলাম আমরা, অথচ এখন আর মুখই নেই আমাদের। বাবলু বলল, এত ভেঙে পড়ার কিছু হয়নি। একটা বেলার মধ্যে কোথায় যাবে বাছাধন, ওদের খুঁজে বার করবোই আমি। ভ্রমণের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে, আর পঞ্চু অকারণে শুকে শুকে বেড়াতে লাগলো মাঠের মাটিটা, এবং নিজের মনেই রাগে গড়গড় করে। পরদিন সকালে খবরের কাগজে আবার চাঞ্চল্যকর খবর। তুলসী মুক্তির গার্ডেন লেনের এক বাড়িতে গভীর রাত্রে রহস্যজনক ভাবে চুরি হয়েছে। টাকা, কড়ি, সোনার গয়না মিলিয়ে প্রায় 20,000 টাকার মতন চুরি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এক্ষেত্রেও চোরের পদচিহ্ন শুধুমাত্র ঘরে, বারান্দায়, ছাদের উপরে পাওয়া গেছে, এর বাইরে আর কোথাও নয়। প্রথম কোনো পায়ের ছাপের সঙ্গে এই ছাপে হুবহু মিল আছে। খবরটা দেখেই পাণ্ডব গোয়েন্দারা দলবদ্ধভাবে ছুটল ঘটনাস্থলে। মনির মুখে একটা ছোটখাটো ভিড় হয়ে আছে। সেখানে বাবলু চেনা জানা একজন ছিল। বাবলু তাকে জিজ্ঞাসা করলো, কাদের বাড়িতে চুরি হয়েছে? সে একজন বেঁটে কালো লোককে দেখিয়ে দিল। বাবলু চিনল লোকটা, রেলের ক্যান্টিনে কাজ করে। অনেকদিন আগে যখন ওদের পাড়ায় ভাড়া থাকতো, তখন লোকটা একবার ক্যান্টিন থেকে আনা চপ কাটলে ওদের খাইয়েছিল। বাবলু ভেবে পেল না লোকটা এর মধ্যে এত টাকা কি করে করলো। যাই হোক, এরকম চুরি সত্যি অভাবিত। ওরা অনেকক্ষণ ধরে আশেপাশে ঘোরাঘুরি করল, কিন্তু কেই বা ওদের পাত্তা দেবে। ওরা নিজের মনেই আরেকটু এগিয়ে গেল। হঠাৎ এক জায়গায় ডুব 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 আওয়াজ। ডুবডুবির আওয়াজ শুনে এগিয়ে গেল। দেখলো যে মাঠে শীতলা পুজো হয়, সেই মাঠের উপর খেলা দেখাচ্ছে সেই ইরানি যাযাবর আর সেই জিপসি মেয়েরা। অপূর্ব সুন্দরী। ইরানিটাও যেন লাল মুখে একটা দানব। একসঙ্গে 20টা সোডার বোতল সে একটা ছুঁড়ছে, একটা লুটছে। কি অপূর্ব ব্যালেন্স! বোতলগুলো যেন শূন্য ঘুরপাক খাচ্ছে, অথচ সে একের পর এক ডান হাতে বাঁ হাতে লুফে ছুড়ে দিচ্ছে। সে দৃশ্য দেখবার মতো। সেই কুকুর, ছাগল, বাঁদর সবই আছে। জিপসি মেয়েটা ডুগডুগি বাজিয়ে ঘুরপাক খাচ্ছে চালিয়ে। পাণ্ডব গোয়েন্দারা প্রথমটায় মহাবিস্ময়ে সেই খেলা দেখতে লাগলো। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু অবাক হয়ে বোতলের ম্যাজিক দেখছে, আর বাবলু এক দৃষ্টে চেয়ে আছে ইরানিটার পায়ের দিকে। পায়ের প্রতিটা ছাপ ধুলোর মাঠে আঁকা হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপ। বাবলু বিলুর গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি বলল, কালকে রহস্যজনক চুরিটাও এই ব্যাটাই করেছে। সে তো জানা কথা, আমি একে ফলো করি। তোরা এক কাজ কর, এখানে আর থাকিস না, ঘরে গিয়ে চান খাওয়া করে তৈরি হয়। ভ্রমণ, তুই বরং খেয়ে দে, চট করে চলে আয়। তুই এলে তারপর আমি যাব। বিলু, বাচ্চু আর বিচ্ছু মিত্রদের বাগানে থাকবি, পঞ্চুও থাকবে তোদের সাথে। আমি খবর দিলেই চলে আসবো, কেমন? তাই বেশ। এই বলে ওরা চলে যেতেই বাবলু দর্শকদের ভিতরে মিশে খেলা ও খেলোয়াড়কে তীক্ষ্ণ চোখে দেখতে লাগে। বোতলের খেলা শেষ হতেই একটার পর একটা পয়সা পড়তে লাগলো মাঠের ওপর। 10, 5, সিটি। আর সেই জিপসি মেয়েটা পয়সা কুড়িয়ে জড়ো করতে না। ঘরমাক্ত কলেবরে একটা গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছে। বাবলুও নিজের মনে এটা সেটা দেখার ছলে লক্ষ্য করতে লাগলো চারিদিকে। ইরানিটা হঠাৎ মাঝখাই গলায় বলল, এই, কি চাই তোমার? বাবলু বলল, কিছু না, তোমার বোতলের খেলা আমার খুব ভালো লেগেছে। বিকালে আবার হবে, দেখতে এসো। এখন যাও, আমরা এবার রান্না করে খাওয়া দাওয়া করবো। বিকালে তোমার আরো সব বন্ধু বান্ধবদেরও ডেকে আনবে, বুঝলে? বাবলু হ্যাঁ বলে ওর সামনে থেকে চলে এলো। তবে দূরে একটা মোড়ের মাথায় এসে বসে রইল চুপ করে। ভম্বল না আসা পর্যন্ত এইভাবেই থাকবে। এরপর ভম্বলকে পাহারায় রেখে খেতে যাবে। ভম্বল এরও প্রায় ঘন্টা 2.5 পর নিজের জায়গায় ভম্বলকে বসিয়ে বাবলু ঘরে চলে গেল। বাবলুর মনে জোর প্রতিজ্ঞা, খুনি তস্কর ইরানিটাকে আজই বামাল সমেত ধরে।
বিলু, বাচ্চু আর পঞ্চু অপেক্ষা করছিল মৃত্যুদের বাগানে। বাবলু গিয়ে ওদের ডাকলো। ওরা সকলেই খেয়ে দিয়ে একদম তৈরি। বিলু বলল, কি খবর? ভালো। আজ বিকালে বোতলের খেলা আবার হবে। সেই খেলা দেখার ভিতরেই আমাদেরকে আমাদের কাজ করে ফেলতে হবে। কি করে কি করবি? কিছুই ঠিক করিনি। ঘটনা যেভাবে ঘটবে বা সুযোগ যখন যেমন পাবো তেমনি কাজে লাগাবো। বলতে বলতে ওরা সেই মাঠের কাছে গেল। কিন্তু একই, কোথায় ভম্বল? আর কোথায় বা সেই ইরানি যাযাবর আর জিপসি মেয়েটা? তাদের তাঁবুরও কোনো চিহ্ন নেই। বাবলু বলল, ওরা নিশ্চয়ই পাত্তারি ঘটিয়েছে এবং ভম্বল ওদের পিছু নিয়েছে। কিন্তু কোন দিকে যে গেল ওরা, তা কি করে জানবে? বিলু বলল, ভম্বল না ফেরা পর্যন্ত কিছু জানা যাবে না। বাচ্চু বিচ্ছু বলল, তার মানে আজ আর কিছু হচ্ছে না। বাবলু বলল, একটা কাজ হবে। বিলু বলল, কি কাজ? ফোনের পায়ের ছাপ এবং ইরানির পায়ের ছাপ মিলছে কিনা সেটা জানা যায়। বলেই বাবলু সেই কাঠিটা দিয়ে মেপে দেখলো পায়ের ছাপ। আর মেপে দেখেই সউল্লাসে চিৎকার করে বলল, হুররে, মিলেছে, হুবাহু মিলে গেছে। বাচ্চু বিচ্ছু বলল, তাহলে এখনই পুলিশকে জানাই চলো। আর দেরি করা কোনো মতে ঠিক হবে না। এখনই নয়, আমাদের কাজ আরো একটু এগিয়ে গেলে তারপর ডাকবো পুলিশকে। এমন সময় হঠাৎ রাস্তার উপর কি যেন দেখে চেঁচিয়ে উঠল বিলু, বাবলু, শীঘ্রই আয়। বাবলু যাওয়ার আগেই বাচ্চু বিচ্ছু ঝুঁকে পড়েছে। বাবলুও গিয়ে ঝুঁকে পড়ে দেখলো রাস্তার তেমাথার মোড়ে ছোট্ট ইটের টুকরো ঘষে কে যেন একটা তীর চিহ্ন এঁকে পথের সংকেত করে গেছে। বিলু বলল, এ নিশ্চয়ই ভম্বলের কাজ। বাবলু বলল, অবধারিত। এই চিহ্ন যদি রাস্তার প্রত্যেক মোড়ে থাকে তাহলে জানবো ভম্বল ছাড়া এ কাজ আর অন্য কারণ নয়। ওদের অনুমানে ঠিক। সেই চিহ্ন জোরে যেতে যেতে পরপর কয়েকটি মোড়ে পথ সংকেত দেখতে পেল। সেই চিহ্ন শেষ হলো চ্যাটার্জি হাটের কাছে। একটা বড় মাঠে দেখা গেল ইরানি যাযাবর তার তাঁবু ফেলছে। জিপসি মেয়েটা কেমন যেন সুন্দর ভঙ্গিতে বসে বসে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে ছাগলটা। আর ছাগলটাকে লক্ষ্য করতে গিয়ে বাচ্চু বলে উঠল, বাবলুদা, ওই দেখ আমাদের সেই দড়িটা। সেই দড়িটাকেই কেটে ছোট করে ছাগল বেঁধেছে। বাবলু বলল, আরে তাই তো, কিন্তু ভম্বল কোথায়? ভম্বলকে দেখছি না কেন? বিচ্ছু বলল, সে বোধহয় আমাদের খোঁজেই গেছে। বাবলু বলল, হয়তো। বিলু বলল, চোরাই মালগুলো সবেদের তাঁবুর ভেতরেই আছে। একবার কোন রকমে ঢুকে দেখতে পারলে হতো, কিন্তু কি করে যে ঢুকবে তা ওরা ভেবে পেল। তাঁবুর মুখেই বাঁধা আছে আইসিসিএনটা। পঞ্চুকে দেখে সে লেজ নাড়ছে, পঞ্চুও লেজ নাড়ছে তাকে দেখে। ওরা দূর থেকে ওদের লক্ষ্য করতে না। আরো অনেক ছেলে মেয়ে ও দু চারজন বড় লোক ভিড়ও জমাতে শুরু করেছে সেখানে। এমন সময় ভম্বল হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো সেখানে। বাবলু বলল, কিরে, কোথায় গেছিলিস? আমাদের ডাকতে? ধুর, তোদের ডাকতে যাবো কেন? তোদের জন্য তো পথ নির্দেশ করেই রেখেছিলাম। আমি গেছিলাম অন্য কাজে। কি কাজে? যে কাজে গেছিলাম তাতে সাকসেসফুল হয়ে এসেছি। বেটা ইরানি ষষ্ঠী পুজো করবো আজ। আজই ধরবো বেটা, একটু রাত্রির হোক। কি করে কি করবি? ওই আইসিসিএনটাকে বাগাতেই তো হিমশিম খেয়ে যেতে হবে। আরে আমার নাম ভম্বল, জনিদের রকে পল্টন বসেছি। ওকে বলতেই ও গিয়ে ঠাকুর ফার্মেসি থেকে এক শিশি ক্লোরোফর্ম জাতীয় কড়া ওষুধ ম্যানেজ করে এনেছে। বাবলু যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে। এইভাবে বলল, সত্যি? তা যদি হয় তবে একটা ছেঁড়া ন্যাকড়ায় ঢেলে সেটা কুকুরের দিকে ছুঁড়ে দিলেই তো ওটা শুকবে, আর তারপরেই হবে কেল্লা ফটো। বিলু বলল, শুধু তাই না, ওই ন্যাকড়া ইরানিটা এবং ওই জিপসি মেয়েটাকেও শোকাবো, তাহলেই সুবিধা হবে আমার। পাণ্ডব গোয়েন্দারা জয়ের গৌরবে মনে মনে কল্পনা করেই আনন্দে অধীর হয়ে উঠল। তারপর অপেক্ষা করতে লাগলো কতক্ষণে সেই শুভ লক্ষণটি আসবে তাদের জন্য। দেখতে দেখতে সন্ধ্যা হলো। তারপর অন্ধকারের কালো জবনিকায় ঢেকে গেল চারিদিক। যাযাবর তাঁবুতে আলো জ্বলে উঠল। জিপসি মেয়েটা নিশ্চয়ই ইরানিটার বউ। সে আলো জেলে তাঁবুর সামনে বসে
সুট সুতো বার করে তার একটা পুরনো ঘাগড়া সেলাই করতে লাগলো। আর ইরানিটা শুয়ে রইল বাইরে ঘাসে। পোষা বাঁদরটা ইরানিটার বুকে পিঠে, কখনো বা ছাগলের পিঠে উঠে বসতে লাগলো। আর মাঝে মাঝে কুকুরটার লেজ টেনে দিয়ে পালিয়ে এসে কুকুরটাকে রাগিয়ে দিতে লাগলো। তার মানে যত রকমের বদরামও আছে তাই করতে লাগলো বসে বসে। বাবলু বলল, আর যে ধৈর্য ধরতে পারছি না, কি করি বলতো? বিলু বলল, 7:30 হয়ে গেছে, মাস্টার মশাইয়েরও আসবার সময় হয়ে গেছে। ভ্রমণ বলল, আজ আর অপেক্ষা করে লাভ নেই। এমন সময় দেখা গেল ইরানিটা উঠে দাঁড়ায়। তারপর কি যেন বললো জিপসি মেয়েটা, বলে বাঁদরটা কাঁধে বসিয়ে রাস্তায় ও কোমরে জড়ানো একটা লাইনের মোটা দড়ি। বিলু বলল, এই তাল। জিপসিটা তাঁবুতে ঢুকলেই বাবলু বলল, না, আগে ওই বেটার পিছু নেই, দেখি বেটা কোথায় যায়। তারপর ফিরে এসে তাঁবুতে ঢুকে শুলে গভীর রাতে কাজ করে। বাচ্চু বিচ্ছু বরং বাড়ি চলে যায়। বাচ্চু বিচ্ছু বলল, কখনোই না, যা করার সবাই একসঙ্গে করে, ওর জন্য বাড়িতে বকুনি খেতে হয়, খাবো। পাণ্ডব গোয়েন্দারা সত্যিকারের গোয়েন্দাদের মতো পিছু নিয়ে রইল। ইরানিটা রাতের অন্ধকারে এপথ সেপথ করে একটা গলির ভিতরে ঢুকলো। ওরাও দেয়াল ঘেঁষে গিয়ে অনুসরণ করতে লাগলো তাকে। একেবারে অন্ধকারে মিশে এমন ভাবে রইল যাতে ও দেখতে না। ইরানিটা থমকে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো দিল। তারপর সেই লাইনের দড়িটা বাঁদরটার হাতে দিয়ে ছেড়ে। পরক্ষণই দেখা গেল বাঁদরটা ওপর থেকে ঝুলিয়ে দিল দড়িটা। ইরানিটা তাই ধরে উঠে গেল বাড়ির ছাদে। বেশ কিছুক্ষণের মধ্যেই একটা ঝোলায় কিসব যেন নিয়ে নেমে এসে দড়িটা ধরে নাড়া দিতেই বাঁদরটা ওপর থেকে দড়ি খুলে দিল। তারপর আবার ফিরে চললো যে পথে এসেছিল সেই পথে। বাবলু বলল, এইবার বুঝেছি ভুলু তুমি ধান খাও কি করে। বিলু বলল, এই যে ম্যাজিকের পর ম্যাজিক রে ভাই। বাবলু বলল, এই জন্য ঘরের ভিতরে বা ছাদে পায়ের ছাপ পাওয়া যায়, কিন্তু অন্য কোথাও পাওয়া যায়। ফ্যাক্টরি খুনের ব্যাপারটাও ঠিক এইভাবেই ঘটেছে। বাগানের দিক থেকে বাঁদরটা দোতলার ছাদে বা বারান্দায় ঢোকাটা দড়িটাকে আটকে দিয়েছে, আর তাই ধরে ও বেটা ওপরে উঠেছে। তারপর চুরি করতে গিয়ে হয় বেগতিক দেখে ও বেটা খুন করেছে, না হয় খুন করেই চুরি করেছে। নিচে মেশিনের শব্দে খুন হওয়ার চিৎকার কানেও যায়নি। তারপর বাঁদরটাও দড়ির হুক সমেত আবার লাফিয়ে এসে গাছের ডালে আটকে অথবা বেঁধে দিলে সেই দড়ি ধরে বারান্দা থেকে বেটা উধারে আসে। তারপর বাঁদরটাও ওই দড়ির হুক সমেত আবার লাফিয়ে গাছের ডালে আটকে অথবা বেঁধে দিলে সেই দড়ি ধরে বারান্দা থেকে বেটা উধারে আসে। কাজেই ছাদ বা বারান্দা ছাড়া আর কোথাও তার পায়ের ছাপ পাওয়া যায়নি। ইরানিটার পিছু পিছু ওরা সেই মাঠের কাছে এলো যেখানে ওরা তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছিল। জিপসি মেয়েটা তখন কাঠকুটো জেলে রান্না চাপিয়েছিল। রান্না শেষে কুকুরটাকে ছেড়ে দিয়ে তাঁবুর ভিতরে ঢুকে পর্দা নামিয়ে দিল। ভ্রমণ তখন মুখে নাকে রুমাল জড়িয়ে ল্যাকড়ায় ক্লোরোফর্ম ঢেলে ছুড়ে দিল। যেই না দেওয়া কুকুরটা অন্য ছুটে এসে ছুটতে লাগলো সেটা। তারপর বারবার সেটা নিয়ে কামড়াকামড়ি করতে করতে নিস্তেজ হয়ে ঘুমিয়ে গেল। পাণ্ডব গোয়েন্দারা নিশ্চিন্ত হয়ে মাঠে ঢুকলো। তাঁবুর ভিতরে আলো জ্বলছে, এর মধ্যেই ওরা ঘুমিয়ে পড়েনি নিশ্চয়ই। বাবলু চুপি চুপি উঁকি মেরে দেখলো ভিতরে। বিলু, ভ্রমণ, বাচ্চু বিচ্ছু ওদের একটা আয়নার সামনে দাঁড়িয়ে জিপসি মেয়েটা কি যেন দেখছে, আর সেই ইরানিটা একটা ঢোলের ভিতরে অনেক কিছু লুকিয়ে রাখছে। দেখে আবার ছাউনি করিয়ে দিল এমন ভাবে যে ওর ভিতরে যে কিছু থাকতে পারে তাকেও ধারণাও করতে পারে। বিলু হঠাৎই বলল, জিপসি মেয়েটার গলায় একটা হীরের নেকলেস রয়েছে মনে হচ্ছে। বাবলু অবাক হয়ে বলল, আরে তাই তো, এই নেকলেস কাউকে খুন করে নিয়ে এসেছে। ভ্রমণ বলল, এবার তাহলে পুলিশে খবর কি? বাবলু বলল, আর একটু পরে। জিপসি মেয়েটা অনেকক্ষণ ধরে নেকলেসটা পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। তারপর সেটা খুলে রেখে মাথায় বালিশের নিচে চাপা দিয়ে শুয়ে পড়ল। ইরানিটাও ঢোল টাঙিয়ে রেখে শুয়ে পড়লো এক পাশে। ছোট লণ্ঠনটা সমানে জ্বলতে লাগলো। 2-5 মিনিট বিরতি, তারপরে ভয়ঙ্কর নাক ডাকার শব্দ।
ভোম্বল আবার একটু ন্যাকড়াতে ওষুধ ঢেলে সেটা চেপে ধরলে গাড়িটা নয়। দেখতে দেখতে নাক ডাকা থেমে গেল। তারপর যেই না সেটা জিপসি মেয়েটার দিকে নিয়ে যাবে, অমনি সে লাফিয়ে চিৎকার করে উঠে দাঁড়ায়। ওর এক হাতে লকলক করছে একটা ধারালো ছোড়া। মেয়েটার চোখ দুটো যেন ইস্পাতের ফলার মতন ঢুকে গেল। সে হাত উঁচিয়ে ছোড়াটা যেই না বাবলুকে মারতে যাবে, অমনি পঞ্চু এক লাফে মেয়েটার হাত শক্ত করে কমে ধরল। পঞ্চুর কামড়ে হাত বেঁকে গেল মেয়েটা। বাবলু কেড়ে নিল ছোড়া। তারপর সেই ছোড়াই ওর বুকের কাছে ঠেকিয়ে ভোম্বলকে বলল, ভোম্বল, পুলিশ। ভোম্বলকে থানা পর্যন্ত যেতে হলো। পথেই পুলিশের ভ্যান দেখতে পেয়ে সব কথা খুলে বলল। হাওড়া থানার দারোগাবাবু ওকে ভালোই চিনত। এটা শিবপুর থানার এলাকা। ফোনে কথা হয়ে যেতেই ভ্যান বোঝাই পুলিশ সব হই হই করে এসে হাজির হলো, সেই সঙ্গে এলাকার অনেক লোকজন। পঞ্চু তখনও জিপসি মেয়েটার হাত কামড়ে ধরে বসে আছে, আর বাবলু সেই ছোড়া ঠেকিয়ে রেখেছে ওর বুকে। বিলু, বাচ্চু আর বিচ্ছু পাহারা দিচ্ছে ঘুমন্ত গাড়িটা। পুলিশ এসেই হাতে হাত করা লাগলো দুজনে। তারপর সমস্ত মালপত্র উদ্ধার করে পাণ্ডব গোয়েন্দাদের বুদ্ধির প্রশংসা করে ওদের প্রত্যেকের গাড়িতে তুলে নিল। সবাই অবাক হয়ে গেল এই অদ্ভুত ব্যাপার দেখে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে এইসব কাণ্ড কারখানা করে এত বড় একটা খুনি ও চোরকে ধরিয়ে দেবে তাকে ভাবতেই পারেনি। গাড়িতে উঠে বাবলু আনন্দে বলে উঠল, 3 cheers ফর পাণ্ডব গোয়েন্দা। অন্যরা বলে উঠল, হিপ হিপ হুর। পঞ্চু ডেকে উঠল, ভৌ ভৌ ভৌ।